সো হে ওয়েলকাম ব্যাক। আজকের কিন্তু আবার আমরা চলে এসেছি ক্লাস 11 সেমিস্টার 1-এর অ্যাকাউন্টেন্সি নিয়ে, এবং আজকে আমরা আবার করব এই যে ইন্ট্রোডাকশন অ্যান্ড থিওরি বেস অফ অ্যাকাউন্টিং তার পার্ট নাম্বার 3। আর আগের ভিডিওগুলোতে কিন্তু আমি পার্ট 1 পার্ট 2 নিয়ে কিন্তু ডিটেলসে আলোচনা করেছিলাম। সেই অঙ্কের ভিডিওগুলো তোমরা যদি না দেখে থাকো, ডেসক্রিপশানের দেওয়া লিঙ্ক বা ওপরে আই বাটনে ক্লিক করে কিন্তু দেখে নাও। এবং আমরা আজকে যে বই থেকে অঙ্কগুলো করছি এবং আগের অঙ্কগুলো যে বই থেকে করেছিলাম সে বইটা হলো কিন্তু, অর্থাৎ যে এই বইটা হলো কিন্তু দেদত্ত মুখার্জির অ্যাকাউন্টেন্সি প্রবলেম বুক থেকে কিন্তু আজকে আমরা করছি, বাকি অঙ্কগুলো করব। এবারে তোমাদেরকে একটা কথা বলে রাখি, খুব ভালো করে কিন্তু শুনবে। আজকে আমরা যে পার্ট 3-এর ভিডিওটা বানাতে চলেছি না, এইটা হলো কিন্তু অ্যাকাউন্টেন্সির সব থেকে ইম্পর্টেন্ট পার্ট। আজকের এই পার্টটা তোমরা যদি একটু ভালো করে বুঝে নাও, তাহলে কিন্তু অ্যাকাউন্টেন্সির 50% জিনিস তোমাদের কাছে পুরো ক্লিয়ার হয়ে যাবে, আর কোনোদিনও কিন্তু কোনো অসুবিধা হবে না। তবে তোমাদেরকে একটা কথা বলে রাখি, আজকের ভিডিওটা স্টার্ট করবার আগে তোমাদেরকে বললাম না যে পার্ট 1 বা পার্ট 2-এর ভিডিওটা একবার দেখে নাও। তোমরা যদি পার্ট 1 বা পার্ট 2 দেখে নাও থাকো না, কোনো অসুবিধা নেই, তোমরা শুধু একটা ভিডিও দেখো যেটা আমি জার্নালের ওপর বেস করে বানিয়েছিলাম, গোল্ডেন রুলসের ওপর বেস করে বানিয়েছিলাম। আজকের ভিডিওটা তো গোল্ডেন রুলস আর মডার্ন রুলসের মধ্যে পার্থক্য বা মিল কী রয়েছে সেইগুলো নিয়ে। তো তোমরা একবারের জন্য গোল্ডেন রুলস এর একটা ভিডিও আমি বানিয়েছিলাম, সেটা কিন্তু একবার দেখে নাও। সেই ভিডিওটা যদি একবার দেখে নাও না, তাহলে এই ভিডিওটা তোমাদের কাছে জলের মতো পরিষ্কার লাগবে, জলের মতো পরিষ্কার। তো আজকে আমি গোল্ডেন রুলস নিয়ে খুব একটা আলোচনা করব না, মোটামুটি একটু আলোচনা করব, তার কারণ গোল্ডেন রুলস আমি আগের ভিডিওতে আলোচনা করেছি, ঠিক আছে? তার লিঙ্ক আমি ডেসক্রিপশানে দিয়ে দিয়েছি, ওপরে আই বাটনেও দিয়ে দিয়েছি, আই বাটন থেকে কিন্তু দেখে নাও। তো চলো, আজকে আর একদম বেশি কথা বাড়াবো না, আজকে আমরা প্রথমেই চলে যাব গোল্ডেন রুলস আর মডার্ন রুলসে। এবং আজকের ভিডিওর ওপর কিন্তু নির্ভর করছে সেমিস্টার 1-এর সমস্ত এমসিকিউ, বেশিরভাগ এমসিকিউ এই চ্যাপ্টার থেকেই কিন্তু আসবে। তাহলে সব এমসিকিউ আমরা পারবো, কোনো চিন্তা নেই। তাহলে আমরা প্রথমেই চলে যাব গোল্ডেন রুলসে। তাহলে দেখো, আমরা গোল্ডেন রুলস তো আলোচনা করব, তবে গোল্ডেন রুলস আলোচনা করবার আগে আমাদের কিন্তু একটু জানতে হবে যে অ্যাকাউন্ট কয় প্রকার ও কী কী, সেইটা কিন্তু আমাদেরকে একটু জানতে হবে যে অ্যাকাউন্ট কয় প্রকার ও কী কী। তো তোমরা আগের ভিডিওতেই দেখেছো, যেটা আমি গোল্ডেন রুলসের ওপর যে ভিডিওটা বানিয়েছি, সেইখানেই তোমরা কিন্তু জানবে যে অ্যাকাউন্ট কিন্তু হয় 3 প্রকার। সেই 3 প্রকার অ্যাকাউন্ট কী কী বলো তো? 3 প্রকার অ্যাকাউন্ট, তাহলে দেখো 3 প্রকার অ্যাকাউন্ট। প্রথম অ্যাকাউন্টকে আমরা কি বলবো জানো? পার্সোনাল অ্যাকাউন্ট। প্রথম অ্যাকাউন্টকে আমরা কি বলবো? পার্সোনাল অ্যাকাউন্ট। তারপরে দ্বিতীয় যে অ্যাকাউন্ট, তাকে আমরা কি বলবো? বলবো কিন্তু রিয়েল অ্যাকাউন্ট। খুব ভালো করে জানবে, রিয়েল অ্যাকাউন্ট। আর 3 নাম্বার যে অ্যাকাউন্ট রয়েছে, তাকে আমরা কি বলবো জানো? তাকে আমরা বলবো কিন্তু নমিনাল অ্যাকাউন্ট। এবার এই 3টে অ্যাকাউন্টের মানে চলো আমরা একটু বুঝে নিই, খুব ভালো করে কিন্তু তোমরা বুঝবে। দেখো, তাহলে দেখো 3টে অ্যাকাউন্টের মানে কি। প্রথম অ্যাকাউন্টে দেখবে লেখা রয়েছে পার্সোনাল অ্যাকাউন্ট। পার্সোনাল মানে কি? পার্সন থেকে এসছে পার্সোনাল, ঠিক আছে? পার্সন থেকে এসছে পার্সোনাল, তার মানে পার্সন মানে কি? ব্যক্তি। তাহলে পার্সোনাল অ্যাকাউন্ট মানে এখানে আসবে পৃথিবীর সমস্ত ব্যক্তির নাম, ঠিক আছে? সমস্ত ব্যক্তি বা পার্সন তাদের নাম আসবে, ঠিক আছে? ব্যক্তি বা পার্সন তাদের নাম আসবে। তাছাড়া এই পার্সোনাল অ্যাকাউন্ট হলো কিছুটা, তোমরা ইংলিশে যে নাউন করেছো না, নাউন প্রোনাউন যেটা হয় না, ওর মধ্যে নাউন যেটা হয় ঠিক সেরকম টাইপের। নাউন মান বলতে আমরা কি বুঝি? যে কোনো কিছুর নামকে বুঝি, এখানেও ঠিক তেমনই। ব্যক্তি, যে কোনো ব্যক্তি বা পার্সন তাদের নাম হতে পারে। আচ্ছা, যে কোনো কোম্পানির নাম হতে পারে, যে কোনো ব্যাংকের নাম হতে পারে, যে কোনো দোকানের নাম হতে পারে, এবং যে কোনো ব্যক্তিকে বোঝানো হতে পারে। যেমন দেখো, ভাবো আমি একটা কোম্পানির নাম লিখছি, ভাবো মারুতি, মারুতি লিমিটেড। তোমরা জানো এটা সবাই একটা গাড়ির কোম্পানি, ঠিক আছে? এটা একটা হতে পারে। তারপরে যে কোনো কোম্পানির নাম, যে কোনো একটা জুতোর কোম্পানির নাম, ভাবো অজন্তা, এটা একটা কোম্পানির নাম বা দোকানের নাম বলতে পারো। এটা হলো, এগুলো হলো কি পার্সোনাল অ্যাকাউন্ট। ভাবো আমি একটা মানুষের নাম লিখছি, ভাবো রাহুল, ঠিক আছে? এটা একটা পার্সোনাল অ্যাকাউন্ট, কারোর নাম। এবারে যদি হয় রাহুল অ্যান্ড কোম্পানি, এটাও কোনো একটা কোম্পানির নাম, বোঝা গেল তো? এরকমভাবে হতে পারে। ভাবো আমি একটা ব্যাংকের নাম লিখছি, HDFC ব্যাংক, ঠিক আছে? তাহলে এটা হলো একটা ব্যাংকের নাম, তাহলে পার্সোনাল অ্যাকাউন্ট।
বুঝতে পারলে? তো ভাবো আমি এবারে লিখছি এলআইসি, তোমরা জানো এটা একটা লাইফ ইন্স্যুরেন্স কর্পোরেশন, একটা ইন্স্যুরেন্স কোম্পানি, তো এটাও হলো একটা ইন্স্যুরেন্স কোম্পানির নাম। তাহলে এইগুলো হলো কি পার্সোনাল অ্যাকাউন্ট, আশা করি বুঝতে পারলে। এছাড়াও এখানে খুব ভালো করে জানবে, দেখো এখানে আমি লিখেছি যে কোনো ব্যক্তির নাম। এই ব্যক্তি আর কে কে হতে পারে? আমি নিজেও তো একজন ব্যক্তি, তাহলে এখানে হতে পারি আমি নিজে, আমি নিজেও কিন্তু একজন ব্যক্তি, তাহলে আমি নিজেও হলো কি, আমি হলাম একজন পার্সোনাল অ্যাকাউন্ট। তুমিও হতে পারো একজন পার্সোনাল অ্যাকাউন্ট, কারণ তুমিও তো একজন মানুষ বা ব্যক্তি, হতে পারো একজন পার্সোনাল অ্যাকাউন্ট। বোঝা গেল তো? আচ্ছা, এইটাকে আমি আরেকটু ডিটেলসে পরে বলবো, তার আগে আমি এবারে এইটাকে দেখে নিই। রিয়েল অ্যাকাউন্ট। রিয়েল অ্যাকাউন্ট মানে কি? রিয়েল অ্যাকাউন্ট মানে হলো কেবলমাত্র সমস্ত ধরনের সম্পত্তি, কেবলমাত্র কি বললাম, সমস্ত ধরনের সম্পত্তি বা অ্যাসেট, ঠিক আছে? সম্পত্তিকে আমরা ইংলিশে কি বলে থাকি? অ্যাসেট। সমস্ত ধরনের সম্পত্তি। ক্যাশ, ক্যাশ হলো আমাদের একটা সম্পত্তি। কারোর ভাবো ব্যাংকে অনেক টাকা রয়েছে, সেটাকে আমরা কি বলি? ব্যাংক ব্যালেন্স, ঠিক আছে? এটা হলো একটা সম্পত্তি। তো আর কি কি সম্পত্তি হতে পারে? সম্পত্তি হতে পারে তোমার, ব্যাংক ব্যালেন্স হলো ফার্নিচার হতে পারে, ফার্নিচার। তো আরও এরকম অনেক সম্পত্তি হয়, তো আমি সেগুলো আর বিশেষ কিছু লিখছি না, শুধু একটু একটু জেনে রাখবে। ফার্নিচার হতে পারে, মেশিনারি হতে পারে, জমি বাড়ি হতে পারে, মানে ল্যান্ড অ্যান্ড বিল্ডিং হতে পারে, ঠিক আছে? আরও কিছু সম্পত্তি আছে, যেমন গুডউইল। গুডউইল মানে কি? সুনাম। এটাও কিন্তু হলো একটা সম্পত্তি, ঠিক আছে? এটা আমি ডিটেলসে এমসিকিউ যখন করাবো একটু আলোচনা করে নেব। তারপরে দেখো আরেকটা নতুন সম্পত্তির নাম লিখছি, সেটা হলো বিল রিসিভেবল। এর মানেটা আমি বলে দিচ্ছি। বিল রিসিভেবল হলো একটা সম্পত্তি। আচ্ছা, আমি যখন তোমাদেরকে এমসিকিউ করাবো তখন আমি এই দুটো সম্পর্কে একটু আলোচনা করবো, এই যে গুডউইল, বিল রিসিভেবল, এগুলো মানেটা কি, এগুলো নিয়ে আলোচনা করব। তাহলে এগুলোও হলো কিন্তু সম্পত্তি, খুব ভালো করে জানবে, এগুলোও হলো কিন্তু সম্পত্তি। আচ্ছা, নমিনাল অ্যাকাউন্ট মানে কি? নমিনাল অ্যাকাউন্ট মানে হলো সমস্ত ধরনের খরচা বা ইনকাম হতে পারে, তোমার খরচও হতে পারে আবার ইনকামও হতে পারে। যেমন ভাবো স্যালারি। স্যালারি মানে কি? তোমরা সবাই জানো মাইনে। তাহলে এই স্যালারি তুমি যদি কাউকে দিয়ে দাও তাহলে খরচা, আবার তুমি যদি পাও তাহলে ইনকাম। বোঝা গেল তো? আবার ভাবো এরকম হতে পারে, ভাবো ডিসকাউন্ট, ভাবো ডিসকাউন্ট, ঠিক আছে? তুমি যদি ডিসকাউন্ট পাও তোমার এটা হলো একটা ইনকাম, আবার তুমি যদি দোকানদার হয়ে কাউকে ডিসকাউন্ট দাও তাহলে এটা হলো একটা খরচা। তো এইগুলো হলো। তারপরে আর কি কি হতে পারে? ওয়েজেস হতে পারে, ঠিক আছে? ওয়েজেস হতে পারে, আরও এরকম বিভিন্ন ধরনের খরচা বা ইনকাম যেগুলো রয়েছে সেইগুলো কিন্তু হয় আমাদের নমিনাল অ্যাকাউন্ট। তাহলে তোমরা তিন ধরনের অ্যাকাউন্টের মানেটা বুঝতে পারলে এবং কিছুটা আন্দাজও করে নিতে পারলে। আরও অনেক কিন্তু এর উদাহরণগুলো হয়, তো আমি এখন ডিটেলসে অত আলোচনা করলাম না, এমসিকিউগুলো যখন করাবো তখন কিন্তু আমি আলোচনা করব। এইবারে তোমাদেরকে আর একটা জিনিস একটু আমি তোমাদেরকে ডিটেলসে বলবো, খুব ভালো করে সেটা বুঝবে। পার্সোনাল অ্যাকাউন্ট মানে বললাম যে কোনো ব্যক্তি হতে পারে, যে কোনো ব্যক্তি, সেই ব্যক্তির মধ্যে আমিও পড়ি, তোমরাও পড়ো। এইবারে এই আমি সম্পর্কে আর দুটো কথা বলবো। তো ভাবো আমি এবং আমার তিনজন বন্ধু, অর্থাৎ টোটাল চারজন মিলে ভাবো একটা বিজনেস করছি, চারজন মিলে। আর এইটা হলাম আমি, এই প্রথম জন হলাম আমি, আর এই হলো আমার তিনজন বন্ধু। এবারে আমি যখনই আমার বিজনেসে টাকা দিই, যখনই টাকা দেব তখনই আমার এই তিনজন বন্ধু আমাকে খুব ভালো বলে, আমাকে খুব ভালো বলে। দেখো তুমি যখনই কাউকে টাকা দেবে, যখনই কোথাও টাকা কাউকে দিচ্ছ, তখন সবাই তোমাকে ভালো বলবে, তখন সবাই তোমাকে কি বলবে? ভালো বলবে। আবার তুমি যখন টাকাটাকে তুলে নিয়ে আবার নিজের কাছে চলে আসবে না, তখন কিন্তু সবাই তোমাকে খারাপ চোখে দেখবে, খারাপ বলবে। এটাই তো হয়, এটাই তো প্রকৃতির নিয়ম। তুমি তোমার বন্ধুকে টাকা দিচ্ছ, তোমাকে বন্ধু খুব ভালোবাসবে। তুমি বন্ধুকে টাকা পাবো দিচ্ছ না, তোমাকে তখন খারাপ চোখে দেখবে আর ভালোবাসবে না। বোঝা গেল তো? তাহলে যখনই আমি ব্যবসাতে টাকা এরকমভাবে দিচ্ছি, আমি হয়ে যাচ্ছি খুব ভালো। আর আমি যখন ব্যবসা থেকে টাকা তুলে নিয়ে চলে আসছি তখন আমি হয়ে যাচ্ছি কি? খুব খারাপ। এইবারে ব্যবসায়িক দৃষ্টিভঙ্গিতে এরকমভাবে ভালো খারাপ বলে না। এই ভালোকে কি বলা হয়? আমি যখন ব্যবসাতে টাকা দিচ্ছি, যখন আমাকে সবাই ভালো বলছে, তখন আমাকে
একটা নাম দেবে ওরা। যখনই আমি খুব ভালো তখনই আমাকে বলবে ক্যাপিটাল। ক্যাপিটাল মানে পাবো ভালো। যখনই আমি টাকা দিচ্ছি তখন আমি লোকের কাছে খুব ভালো হয়ে যাচ্ছি, তখন আমার নাম হয়ে যাচ্ছে ক্যাপিটাল। আবার এই টাকাটাই যখন আমি তুলে নিচ্ছি, ভাবো আমার বাড়ির কোনো একটা সমস্যা হয়েছে, আমার বাড়িতে খুব দরকার আছে, আমি কোনো কারণে এই টাকাটা তুলে নিয়ে চলে যাচ্ছি, তখন এই 3জন বন্ধু আমাকে আর ভালো চোখে দেখছে না, তখন আমার প্রতি রাগ, আমি খুব খারাপ হয়ে যাচ্ছি। তখন যখন খারাপ হয়ে যাব, এই খারাপের একটা নাম আছে, বলা হয় কিন্তু ড্রয়িংস। বোঝা গেল? অর্থাৎ ড্রয়িংস মানে কি, পার্সোনাল কাজের জন্য আমি যখন ব্যবসা থেকে টাকা তুলে নিয়ে বাড়িতে চলে যাচ্ছি সেটাকে বলা হয় ড্রয়িংস। আর যখন আমি বাড়ি থেকে টাকা এনে ব্যবসায় খুব ঢালছি তখন আমি হয়ে যাচ্ছি ক্যাপিটাল, খুব ভালো। আর যখনই আমি টাকা তুলে নিয়ে চলে যাচ্ছি সেটা ড্রয়িংস, কী হয়ে যাচ্ছে, সেটা খারাপ। তাহলে দেখো, আমি যেহেতু পার্সোনাল অ্যাকাউন্ট, তাহলে এই যে যখন ভালো সেটাও কি, ক্যাপিটালটাও পার্সোনাল অ্যাকাউন্ট, আবার ড্রয়িংসটাও কি, পার্সোনাল অ্যাকাউন্ট। তাহলে তোমরা আশা করি বুঝতে পারলে যে এই যে পার্সোনাল অ্যাকাউন্ট, রিয়েল অ্যাকাউন্ট, নমিনাল অ্যাকাউন্টগুলো সম্পর্কে আশা করি একটা ধারণা করতে পারলে। তাছাড়াও আমি কয়েকটা আরও পার্সোনাল অ্যাকাউন্টের নাম বলবো, যেমন এখানে আমার একটু বাদ চলে গেছে, যেমন ডেটর্স। ঠিক আছে, ডেটর্স। ডেটর্স মানে কি, ডেটর্স মানে হলো দেনাদার। মানে দেনাদার মানে হলো এমন কিছু লোকজন, এমন কিছু মানুষ যাদের থেকে আমি টাকা পাই। বোঝা গেল? যাদের থেকে আমি টাকা পাই তাদের বলা হয় ডেটর্স। হয়তো আমি কাউকে 10,000 টাকা ধার দিয়েছি, সেটা তো আমি লোকটার থেকে পাই, তাই না? তাহলে এই ধরনের মানুষদেরকে বলা হয় ডেটর্স। আবার উল্টো দিক থেকে যদি আমি বলি, ক্রেডিটর্স। ভাবো, আমি বলছি ক্রেডিটর্স। ক্রেডিটর্স মানে ঠিক উল্টো। এই ক্রেডিটর্স মানে হলো সেই সমস্ত মানুষ যারা আমার থেকে টাকা পায়। বোঝা গেল? অর্থাৎ আমি শোধ করব এদেরকে, ক্রেডিটর্সদেরকে টাকা শোধ করব, আমি ধার নিয়েছিলাম, আমি শোধ করব এদেরকে। এই ধরনের মানুষদের বলে ক্রেডিটর্স। আর ডেটর্স মানে কি, ডেটর্স মানে যারা আমাকে টাকা শোধ করবে। বোঝা গেল? আমাকে যারা টাকা দেবে। তাহলে এরাও তো মানুষ, তাহলে এরাও কি হবে, এরাও হবে কিন্তু পার্সোনাল অ্যাকাউন্ট। ঠিক আছে, তাহলে মোটামুটি একটা ধারণা তৈরি হলো। এইবারে অ্যাকাউন্ট সম্পর্কে তো আমরা ধারণা তৈরি করলাম, এবারে আমরা গোল্ডেন রুলস সম্পর্কে ধারণা তৈরি করব। যেহেতু গোল্ডেন রুলস আমি জার্নালের ভিডিওতে বুঝিয়েছি, তোমরা একবার গিয়ে দেখে নাও, আশা করি দেখে নিয়েছো, তাহলে তোমরা গোল্ডেন রুলসটা তোমাদের কাছে আশা করি ক্লিয়ার। তাই জন্য গোল্ডেন রুলস আমি আর বোঝাচ্ছি না, জাস্ট এখানে লেখা আছে, একবার তোমরা দেখে নাও। গোল্ডেন রুলসে কী লেখা রয়েছে, পার্সোনাল অ্যাকাউন্টে, যে পার্সোনাল অ্যাকাউন্ট মানে কি, পার্সন, যারা ব্যক্তি, যে সমস্ত ব্যক্তি বা কোম্পানি সুবিধা গ্রহণ করবে তারা হবে ডেবিট। যে সমস্ত ব্যক্তি বা কোম্পানি আছে বা দোকানদার আছে যদি সুবিধা দেয় তারা হবে ক্রেডিট। বোঝা গেল? রিয়েল অ্যাকাউন্টের ক্ষেত্রে কি বলে দেওয়া রয়েছে, সম্পত্তি যদি আমার বাড়তে থাকে, বৃদ্ধি পায়, তাহলে ডেবিট। সম্পত্তি যদি আমার কমে যায় তাহলে হবে ক্রেডিট। ঠিক আছে, চলো নমিনাল অ্যাকাউন্টে কি বলেছে, যদি খরচা বা ক্ষতি হতে থাকে তাহলে সেটা কি হবে, সেটা হবে কিন্তু ডেবিট। আর যদি ভাবো আয় বা লাভ হতে থাকে তাহলে কি হবে, সেটা ক্রেডিট। বোঝা গেল? ভাবো আমি স্যালারি, ভাবো স্যালারি আমি যদি পাই, আমি ভাবো স্যালারি পাচ্ছি, তাহলে আমার এটা কি, একটা আয়, তাহলে সে তখন হবে স্যালারি ক্রেডিট। আবার যদি আমি স্যালারি কাউকে দিচ্ছি, আমার অফিসের একটা এমপ্লয়িকে আমি স্যালারি দিচ্ছি, তখন তো সেটা আমার খরচা, তখন সেটা হবে ডেবিট। বোঝা গেল তো? এরকম ব্যাপার। তো গোল্ডেন রুলস আশা করি তোমরা মোটামুটি বুঝতে পেরেছো। এইবারে আমরা বুঝবো মডার্ন রুল। মডার্ন রুল ব্যাপারটা কি, তাহলে এবারে আমরা চলে আসবো মডার্ন রুল। তাহলে মডার্ন রুল ব্যাপারটা কি, মডার্ন রুল ব্যাপারটা কি জানবার আগে আমাদেরকে যেটা জানতে হবে সেটা হলো অ্যাসেট কি আর লাইবিলিটিস কি। অ্যাসেট মানে তো তোমাদেরকে বলেছি, অ্যাসেটস মানে হলো সম্পত্তি। তোমরা জানো অ্যাসেটস মানে হলো কি, সম্পত্তি। অর্থাৎ সম্পত্তি মানে, সম্পত্তির উদাহরণে কী কী হতে পারে তোমরা একটু আগেই দেখেছো, সম্পত্তির উদাহরণে কী কী হতে পারে, ক্যাশ হতে পারে, ব্যাংক ব্যালেন্স হতে পারে, এগুলো তোমরা একটু আগেই দেখেছো, ব্যাংক ব্যালেন্স হতে পারে, ফার্নিচার হতে পারে, মেশিনারি হতে পারে, এগুলো হতে পারে। আরেকটা নতুন জিনিস আমি তোমাদেরকে বলবো, সেটা হলো কিন্তু লাইবিলিটিস। এই জিনিসটা কিন্তু হয়তো তোমরা প্রথমবার শুনতে চলেছো, লাইবিলিটিস। লাইবিলিটিসকে আমরা বাংলায় বলি দায়। অর্থাৎ ব্যাপারটা কি, লাইবিলিটিস মানে হলো এমন কিছু জিনিস যে জিনিসগুলো আমাকে ভবিষ্যতে, ফিউচারে
ক্ষতির সম্মুখীন করবে, আমাকে ক্ষতির মুখ দেখাবে। যেমন কি কি হতে পারে ক্ষতির মুখ দেখাবে? লোন। এই লোন আমাকে ভবিষ্যতে ক্ষতির মুখ দেখাবে। এই লোনের জন্য আমাদেরকে কি হয়, ভবিষ্যতে পকেট থেকে টাকা চলে যায়, তাই না? লোন আছে মানে কি, আমার ভবিষ্যতে টাকাটা, লোনের টাকাটা তো শোধ করতে হবে, পকেট থেকে টাকা চলে যাবে। আচ্ছা, ক্রেডিটর্স। ক্রেডিটর্স মানে আমি তোমাদের একটু আগে বললাম, ক্রেডিটর্স মানে হলো এমন কিছু মানুষ যারা আমার থেকে টাকা পায়। মানে আমি ধার নিয়েছিলাম, আমি ভাবো কোনো একটা লোকের থেকে টাকা ধার নিয়েছি, তাকে, সেই লোকটাকে আমার টাকা শোধ করতে হবে, তো সেই লোকটাকে আমরা কি বলবো? ক্রেডিটর্স। তাহলে এটা তো আমার ভবিষ্যতে ক্ষতির মুখ দেখাবে না, এই লোকটার জন্য ভবিষ্যতে আমার পকেট থেকে টাকা চলে যাচ্ছে, এই লোকটার জন্য, এই ক্রেডিটর্সদের জন্য আমার হাত থেকে টাকা চলে যাচ্ছে। বোঝা গেল তো? আচ্ছা, আর কি কি হতে পারে খুব ভালো করে দেখবে এই লাইবিলিটিসের মধ্যে। হতে পারে লোন হলো, তারপরে তোমার ক্রেডিটর্স হলো, তারপরে হবে ভাবো বিল পেবেল। বিল পেবেল, বিল পেবেলের মানে আমি তোমাদেরকে যখন এমসিকিউ করাবো তখনই বলে দেবো, ঠিক আছে? বিল পেবেল। তো তারপরে দেখো বিল পেবেল ছাড়া আর কি হতে পারে? ব্যাংক ওভারড্রাফট। ব্যাংক ওভারড্রাফট মানে হলো এই এক টাইপের লোন আর কি, ব্যাংক থেকে এক টাইপের লোন নেওয়া হয়, তাকে বলা হয় ব্যাংক ওভারড্রাফট। বোঝা গেল? এরকম ধরনের বিভিন্ন লাইবিলিটিস হতে পারে যেগুলো আমাদেরকে ভবিষ্যতে ক্ষতির মুখ দেখাবে। তারপরে হতে পারে রিজার্ভ। রিজার্ভ এগুলো হলো কি বলো তো? বিভিন্ন ধরনের লাইবিলিটিস যেগুলো আমাদেরকে ক্ষতির মুখ দেখায়। এবং আরেকটা খুব বড় লাইবিলিটিসের নাম হলো কিন্তু ক্যাপিটাল। ক্যাপিটাল হলো কিন্তু একটা লাইবিলিটিস, ঠিক আছে? ক্যাপিটাল, ঠিক আছে, একটা লাইবিলিটিস। তাহলে আশা করি তোমরা বুঝতে পারলে যে অ্যাসেট কোনগুলো, লাইবিলিটিস কোনগুলো। এইবারে মডার্ন রুলসে ঠিক কি বলে দেওয়া আছে, চলো আমরা মডার্ন রুলসের প্রথমেই কি বলে দেওয়া রয়েছে। সমস্ত সমস্ত অ্যাসেটের ব্যালেন্স হবে ডেবিট। সমস্ত অ্যাসেটের ব্যালেন্স কী হবে? ডেবিট, ঠিক আছে? যত অ্যাসেট তারা সব কোন দিকে বসবে? ডেবিট দিকে, তাদের ব্যালেন্স হবে ডেবিট, ঠিক আছে? আর লাইবিলিটিসের ব্যালেন্স কি হবে? হবে কিন্তু ক্রেডিট। বোঝা গেল? সমস্ত লাইবিলিটিসের ব্যালেন্স কি হবে? ক্রেডিট, ঠিক আছে? তাহলে অ্যাসেট ভাবো, একটা ক্যাশ হলো একটা অ্যাসেট, ঠিক আছে? তাহলে ক্যাশের কি ব্যালেন্স হবে? ডেবিট। আচ্ছা, আবার দেখো লোন হলো একটা লাইবিলিটিস, এর ব্যালেন্স কি হবে? ক্রেডিট। বোঝা গেল? এর ব্যালেন্স হলো ক্রেডিট, এরকম ব্যাপার। আচ্ছা, এবারে চলো 2 নম্বরে কি লেখা রয়েছে। সমস্ত এক্সপেন্সেস অর্থাৎ সমস্ত খরচা কি হবে জানো? সমস্ত এক্সপেন্সেস বা খরচা বা ক্ষতি বলতে পারো, সমস্ত এক্সপেন্সেস, খরচা, ক্ষতি তারা কিন্তু হবে ডেবিট, ঠিক আছে? আর সমস্ত ইনকাম, দুনিয়ার যত ইনকাম আছে, আয় আছে, যাকে বাংলায় আমরা বলি আয়, লাভ, সেগুলোকে আমরা কি বলবো? ক্রেডিট। এই হলো আমাদের কি মডার্ন রুল। তাহলে মডার্ন রুল তোমরা আশা করি বুঝতে পারলে। সমস্ত অ্যাসেটের ব্যালেন্স ক্রেডিট, লাইবিলিটিস, এই সমস্ত অ্যাসেটের ব্যালেন্স ডেবিট, লাইবিলিটিস ক্রেডিট, সমস্ত এক্সপেন্সেস ডেবিট, আর সমস্ত ইনকাম ক্রেডিট। জাস্ট এইটুকুনি হলো কিন্তু আমাদের মডার্ন রুল, ঠিক আছে? তাহলে আশা করি তোমরা পুরো ব্যাপারটা বুঝতে পারলে। এইবারে চলো আমরা কয়েকটা গুরুত্বপূর্ণ এমসিকিউ করে নিই, তাহলে তোমাদের কাছে ব্যাপারটা আরও ক্লিয়ার হয়ে যাবে। তো দেখো, এমসিকিউতে তো যাবো, তার আগে একটা কথা আমার এখনও বলা হয়নি, সেটা আমি স্কিপ করে গেছি ভুল করে, তো সেটা তোমাদেরকে একটু বলে দিই। দেখো, আমি যেই লাইবিলিটিস লিখেছি সেই লাইবিলিটিসের একটা উদাহরণে দেখো আমি লিখেছি ক্রেডিটর্স। ক্রেডিটর্স হলো একটা লাইবিলিটিস, কারণ ক্রেডিটর্স মানে হলো সমাজের সেই সমস্ত মানুষ যারা আমার থেকে টাকা পায়, অর্থাৎ ক্রেডিটর্সদেরকে আমি টাকা দেব, ফিউচারে আমার থেকে টাকা দিয়ে দিতে হবে ক্রেডিটর্সদেরকে। তাহলে ক্রেডিটর্সরা আমাকে ভবিষ্যতে বা ফিউচারে কি ক্ষতির মুখ দেখাচ্ছে, এদের জন্য আমার পকেট থেকে টাকা চলে যাবে, তাই জন্য এরা হলো আমার লাইবিলিটিস। তাহলে একইভাবে উল্টো দিক থেকে দেখতে গেলে যারা ডেটর্স আমি তোমাদেরকে একটু আগে বলেছিলাম, দেখো যারা ডেটর্স মানে হলো সেই সমস্ত মানুষ যাদের থেকে আবার আমি টাকা পাবো, যাদের থেকে আমি টাকা পাই।
তাহলে সেই সমস্ত যারা মানুষ যাদের থেকে আমি টাকা পাবো তারা তো আবার আমাকে ভবিষ্যতে লাভের মুখ দেখাবে, তাই না? বোঝা গেল? তাহলে সেই সমস্ত মানুষ কি হবে তাহলে? অ্যাসেট হবে। ক্রেডিটর্স যদি হয় লাইবিলিটিস, তাহলে ডেটর্স কিন্তু হবে অ্যাসেট। তাহলে দেখো এই অ্যাসেটের এইখানে দেখো আমি লিখে রাখছি কিন্তু ডেটর্স বলে, তাহলে ডেটর্স হলো কিন্তু অ্যাসেট। তো সেই দিক থেকে তোমরা এই একটা কথা বলতেই পারো যে স্যার ডেটর্স তাহলে পার্সোনাল অ্যাকাউন্ট হলো, তাহলে অ্যাসেট মানে তো নমিনাল রিয়েল অ্যাকাউন্টও হওয়া উচিত, তাই না? ডেটর্স পার্সোনাল অ্যাকাউন্ট, কারণ ডেটর্স যারা তারা তো সবাই মানুষ, তাই না? তাহলে ডেটর্স তো আবার সম্পত্তিও, তাহলে তো রিয়েল অ্যাকাউন্ট হওয়া উচিত। একদমই ঠিক কথা, ডেটর্স পার্সোনাল অ্যাকাউন্টও হয়, কেউ চাইলে পার্সোনাল অ্যাকাউন্ট বলেও তাকে ট্রিট করে, আবার অ্যাসেট মানে সম্পত্তি বা রিয়েল অ্যাকাউন্ট বলেও কিন্তু অনেকে ট্রিট করে, কোনো অসুবিধা নেই, একই ব্যাপার। ঠিক আছে, তাহলে তোমরা বুঝতে পারলে যে ক্রেডিটর্স হলো লাইবিলিটিস আর ডেটর্স হলো কিন্তু অ্যাসেট। তাহলে আশা করি তোমরা ব্যাপারটা পুরো বুঝেছ। এইবারে চলো আমরা চলে যাব দেদত্ত মুখার্জির যে বই রয়েছে সেই বইয়ের কিছু ইম্পর্টেন্ট এমসিকিউতে। ঠিক আছে, বিশেষ করে আমরা আজকে প্রিভিয়াস ইয়ারের গুলো বেশি করে করব। তো দেখো আমরা প্রথমেই স্টার্ট করে ফেলবো এই 20 দাগ থেকে, আর যেগুলো বাদ যাচ্ছে অর্থাৎ 1 থেকে যেগুলো রয়েছে সেগুলো আমি পরে কিন্তু আলোচনা করে দেব। তো এখন আমি যে টপিকটা নিয়ে আলোচনা করেছি শুধু সেই সমস্ত টপিক রিলেটেড এমসিকিউ আমি এখন করাবো। তাহলে দেখো প্রথমেই দেখো রয়েছে ব্যাঙ্ক অ্যাকাউন্ট ইজ, দেখো ব্যাঙ্ক অ্যাকাউন্টকে আমরা কি অ্যাকাউন্ট বলবো? পার্সোনাল, রিয়েল, নমিনাল নাকি নান অফ দিস? তাহলে দেখো আমি তোমাদেরকে বলেছি যে কোনো ব্যাংকের নাম বা যে কোনো ব্যাংক, তো সেটা কিন্তু পার্সোনাল অ্যাকাউন্ট হবে। আর ব্যাংক ব্যালেন্স, আমার ব্যাংক ব্যালেন্স যদি হয় সেটা কিন্তু সম্পত্তি হতো। যদি বলতো যে ব্যাংক ব্যালেন্স, তাহলে সেটা আমার সম্পত্তি বোঝাচ্ছে, তখন সেটা রিয়েল অ্যাকাউন্ট হতো। কিন্তু এখানে যদি কোনো ব্যাংক বলে দেয়, তাহলে ব্যাংক বা কোনো ব্যাংকের নামও যদি বলে দিত, তাহলে সেটা একটা পার্সোনাল অ্যাকাউন্ট হবে। বোঝা গেল? তারপরে দেখো 21 দাগে কী লেখা রয়েছে? ড্রয়িংস ইজ এ, দেখি ড্রয়িংস কী বলে দিয়েছে। তাহলে দেখো এখানে কি বলে দিয়েছে? ড্রয়িংস ইজ এ কি অ্যাকাউন্ট? পার্সোনাল, রিয়েল নাকি নমিনাল? তোমরা এক্ষুনি করেছো যে ড্রয়িংস হলো কিন্তু পার্সোনাল অ্যাকাউন্ট, আমি তোমাদেরকে এক্ষুনি বলেছি। তারপরে দেখো লেখা রয়েছে কিন্তু গুডউইল, গুডউইল অ্যাকাউন্ট ইজ এ, তোমাদেরকে বলেছি গুডউইল কিন্তু হলো একটা সম্পত্তি, কিন্তু তোমরা অনেকে হয়তো গুডউইলের মানেটাই জানো না। তো তোমাদেরকে একটু বলে দিই যে গুডউইলের মানেটা কি, তাহলে তোমাদের কাছে ব্যাপারটা খুব ক্লিয়ার হয়ে যাবে। দেখো গুডউইল মানে কি জানো? ভাবো আমার না একটা কোম্পানি আছে, ভাবো আমার একটা কোম্পানি আছে, এই কোম্পানিটার খুব নাম আছে, প্রচণ্ড নাম, সুনাম আছে। মানে ভাবো আমি ধরে নিচ্ছি, ভাবো আমার একটা গাড়ির কারখানা আছে, গাড়ির কারখানার নাম হলো মারুতি। তোমরা সবাই জানো এটা একটা খুবই মানে নামি একটা কোম্পানি। এবার এই মারুতি গাড়ির কারখানাটাকে, কোম্পানিটাকে আরেকটা অন্য কোম্পানি কিনে নিতে চায়। ভাবো বিএমডাব্লিউ, ভাবো বিএমডাব্লিউ বলে একটা গাড়ির কোম্পানি আছে যারা এই গাড়ির কোম্পানিটাকে, মারুতিটাকে কিনে নিতে চায়। এইবারে মারুতি তো খুব নামি একটা কোম্পানি, মারুতিকে কিন্তু বিএমডাব্লিউ কোনো সাধারণ দামে কিনতে পারবে না। বিএমডাব্লিউ যদি চাইতো অন্য কোনো গাড়ির কোম্পানি, ছোটোখাটো গাড়ির কোম্পানিকে যে দামে কিনতে পারবে, ভাবো এরকম আরও অনেক গাড়ির কোম্পানি আছে, তাই না, যেগুলোর নামও হয়তো আমরা জানি না। এই সমস্ত গাড়ির কোম্পানিগুলোকে বিএমডাব্লিউ যে দামে কিনতে পারবে, মারুতিকে কিন্তু সেই দামে কিনতে পারবে না, কারণ মারুতি খুব নামি একটা কোম্পানি। ভাবো এই গাড়ির কোম্পানিগুলোকে আমি ছোট ছোট করে অ্যামাউন্ট ধরছি, যদি 5,000 টাকা করে কিনে নিতে পারে, ভাবো এই গাড়ির কোম্পানিকে 5,000, এগুলোকে যদি 5,000 টাকা দিয়ে কিনতে পারে, মারুতিকে কিন্তু 5,000 দিয়ে কেনা সম্ভব নয়। মারুতিকে কিন্তু 8,000 টাকা দিয়ে ভাবো কিনতে হবে। আমি আন্দাজে টাকার অ্যামাউন্টগুলো ধরছি যাতে তোমাদের বোঝাতে পারি। অথচ দুজনেই সব কোম্পানি কিন্তু একই ধরনের গাড়ি সেল করে। এই কোম্পানিগুলো যেরকম গাড়ি বিক্রি করে, মারুতিও একই গাড়ি বিক্রি করছে, অথচ মারুতিকে কিনতে গেলে বেশি দাম দিতে হচ্ছে, এই গাড়ির কোম্পানিগুলোকে কিনতে গেলে কম দামে কিনতে পারছে এই বিএমডাব্লিউ। তাহলে এই যে এক্সট্রা 3,000 টাকা মারুতিকে দিতে হচ্ছে, এক্সট্রা 3,000 টাকা, এই এক্সট্রা 3,000 টাকা কেন দিতে হচ্ছে? কারণ মারুতি দীর্ঘদিন ধরে ব্যবসা করেছে, করে মার্কেটে একটা ভালো নাম করেছে, এই ভালো নাম করেছে, তার জন্য এক্সট্রা 3,000 টাকা দিতে হচ্ছে। এই যে এক্সট্রা 3,000 টাকা দিতে হচ্ছে ভালো নাম করেছে বলে, এইটাকেই বলা হয় কিন্তু, এই টাকার অ্যামাউন্টটাকে বলা হয় কিন্তু গুডউইল, এবং এইটা কিন্তু হলো এই কোম্পানির একটা সম্পত্তি। বোঝা গেল? তাহলে খুব ভালো করে দেখবে, তাহলে গুডউইল হবে কি? গুডউইল হবে একটা সম্পত্তি, মানে কি হবে? রিয়েল অ্যাকাউন্ট।
বুঝতে পারলে? চলো নেক্সট আমরা চলে আসবো বিল রিসিভেবল অ্যাকাউন্ট। চলো বিল রিসিভেবল কথাটাও কিন্তু নতুন, তো এর মানেটা একটু বুঝে নিই, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। দেখো বিল রিসিভেবল মানে কি জানো? ভাবো কারোর থেকে টাকা পাই, ভাবো এই লোকটার থেকে টাকা পাই আমি, এই লোকটার থেকে, এই হলাম আমি, আর এই হলো, ভাবো এই লোকটার নাম হলো রাম, ভাবো আমি নামটা লিখলাম রাম, আমি রামের থেকে টাকা পাই। রাম আমাকে টাকা দিতে পারছে না, তখন আমরা কি করি? তো আমি তখন রামকে বললাম, রাম তুমি যখন টাকা দিতে পারছো না, তুমি আমাকে কিছু না কিছু দাও, আমার তো টাকা লাগবে, আমার 5,000 টাকা লাগবে, আমি ভাবো রামের থেকে পাই। তো রাম আমাকে 5,000 টাকা মূল্যের ভাবো একটা সোনার আংটি বা সোনার কোনো একটা গয়না ভাবো দিয়ে দিল। তো এরকমভাবেও তো হয়, তাই না? লেনদেন হয়। তো আমি রামের থেকে টাকা পাই, রাম আমাকে টাকা দিতে পারছে না, তো রাম আমাকে একটা সোনার আংটি ভাবো দিয়ে দিল বা সোনার একটা চেন দিয়ে দিল। বোঝা গেল? ঠিক এই রকমই একটা জিনিস হলো বিল। যেমন সোনা হলো টাকার সমতুল্য, টাকা দিতে না পারলে সোনার কিছু একটা দিয়ে দিল, সোনার আংটি দিল, সোনার চেন দিল। তাহলে যেমন সোনা হলো টাকার সমতুল্য, একই জিনিস, ঠিক তেমনই বিলও একটা জিনিস। বিলও এরকম একটা জিনিস যেটা টাকা দিতে না পারলে অনেকেই দিয়ে দেয়। ঠিক আছে? বিলও হলো একটা সম্পত্তি। সোনা যেমন হলো একটা সম্পত্তি, টাকা দিতে না পারলে সোনা দিয়ে দেয়, তেমনি বিলও হলো একটা সম্পত্তি যে টাকা দিতে না পারলে বিলও দিয়ে দেয়। তাহলে আমি যদি বিলটাকে রিসিভ করি, আমি ভাবো 5,000 টাকার বিল যদি রিসিভ করি, তখন আমি তাকে বলবো কি বিল রিসিভেবল। বিল রিসিভেবল, ঠিক আছে? আমি টাকা না পেয়ে কী নিচ্ছি? বিল নিচ্ছি। যেমন সোনা নিচ্ছিলাম, ঠিক একইভাবে বিল নিচ্ছি। ঠিক আছে? তো 5,000 টাকার ভাবো আমি একটা বিল নিলাম, বিল যেহেতু নিলাম তাহলে বিল রিসিভেবল। আবার একইভাবে যদি উল্টো দিক থেকে কোনো এরকম সিচুয়েশান আছে যে এবারে ভাবো রাম, আচ্ছা এবারে ভাবো লক্ষ্মণ বলে একজন কেউ আছে, লক্ষ্মণ বলে একজন আছে যে আমার থেকে টাকা পায়। এবারে ভাবো আমার কাছে তো টাকা নেই, লক্ষ্মণ বলে একটা লোক আছে যে আমার থেকে 5,000 টাকা পায়, কিন্তু আমার কাছে তো কোনো টাকা নেই। আমি কি করব? আমি লক্ষ্মণকে এই যে 5,000 টাকার বিলটা পেয়েছিলাম, এই 5,000 টাকার বিলটা লক্ষ্মণকে দিয়ে দিলাম। লক্ষ্মণ আবার আমার থেকে 5,000 টাকা পায়, তাই জন্য আমি কী করলাম? এই 5,000 টাকার বিলটা লক্ষ্মণকে দিয়ে দিলাম। বোঝা গেল? এবার যখন আমি বিলটা দিয়ে দিচ্ছি, তখন আমি তাকে কি বলবো? বিল পেবেল। কি বলবো তাকে? বলো তো, বিল পেবেল। তাহলে দেখো আমি যখন বিল পাচ্ছি তখন সেটা বিল রিসিভেবল এবং সেটা সম্পত্তি। আমি যখন পাচ্ছি তখন তো ভালো, আনন্দের কথা, সেটা সম্পত্তি। আর আমাকে যখন দিয়ে দিতে হচ্ছে তখন বিল পেবেল হয়ে যাচ্ছে, তখন সেটা লাইবিলিটিস হয়ে যাচ্ছে। মনে রাখবে, আমার হাত থেকে যখন চলে যাচ্ছে তখন সেটা লাইবিলিটিস, আমার হাত থেকে যখন চলে যাচ্ছে তখন সেটা লাইবিলিটিস, আর আমার হাতে যখন আসছে তখন সেটা কি? অ্যাসেট। বোঝা গেল? তাহলে আশা করি তোমরা বুঝতে পারলে। চলো এবারে কি বলে দিয়েছে দেখো, বিল রিসিভেবল অ্যাকাউন্ট কী হবে? তাহলে বিল রিসিভেবল অ্যাকাউন্ট, বিল যখন আমি রিসিভ করছি তখন সেটা আমার সম্পত্তি, তখন সেটা সম্পত্তি মানে রিয়েল অ্যাকাউন্ট। ঠিক আছে? তারপরে দেখো রয়েছে আউটস্ট্যান্ডিং ওয়েজেস। এটা কি অ্যাকাউন্ট হবে? খুব ইম্পর্টেন্ট, খুব ভালো করে কিন্তু দেখবে আমি তোমাদেরকে বুঝিয়েছিলাম এই জিনিসটা। দেখো তোমাদেরকে আমি এটা বুঝিয়েছিলাম যে ওয়েজেস বা যে কোনো খরচা বা লাভ বা আয়, সেগুলো কিন্তু নমিনাল অ্যাকাউন্ট হয়, তাই না? ভাবো স্যালারি কোনো একটা আয় বা খরচা হতে পারে, সেগুলো কিন্তু নমিনাল অ্যাকাউন্ট হয়, তোমরা এটা জেনেছিলে। কিন্তু কোনো নমিনাল অ্যাকাউন্টের সামনে বা পিছনে যদি কোনো ওয়ার্ড লেখা থাকে, আবারও ভালো করে শুনবে, ওয়েজেস একটা নমিনাল অ্যাকাউন্ট, তার সামনে যদি কোনো ওয়ার্ড লেখা থাকে বা তার পরেও যদি কোনো ওয়ার্ড লেখা থাকে, তাহলে কিন্তু সেটা আর নমিনাল অ্যাকাউন্ট হবে না, সেটা হয়ে যাবে পার্সোনাল অ্যাকাউন্ট। ঠিক আছে? আশা করি বুঝতে পারলে। চলো এবার 26-এর দিকে চলে যাব। দেখো বলে দিয়েছে রেন্ট ডেবিট অ্যাকাউন্ট ইজ ইনকাম, এক্সপেন্সেস, অ্যাসেট নাকি লাইবিলিটিস। দেখো রেন্ট মানে হলো ঘর ভাড়া বা যে কোনো টাইপের ভাড়া। তো এটা কি কোনো ইনকাম বোঝাচ্ছে না এক্সপেন্সেস বোঝাচ্ছে? তো তার জন্য তোমরা একটু খাতাটাকে ফলো করবে। তো দেখো সেই জন্য খাতাটাকে একটু তোমরা ফলো করবে। দেখো এইখানে আমি যখন মডার্ন রুল করিয়েছিলাম, সেখানে দেখবে আমি একটা কথা লিখিয়েছিলাম, খুব ভালো করে দেখবে। সেই কথাটা হলো সমস্ত এক্সপেন্সেস বা খরচ কি হবে? ডেবিট হবে। এবারে আমাদেরকে বইয়ের মধ্যে দেখবে বলে দিয়েছে রেন্ট এবং পাশে দেখবে লেখা রয়েছে ডেবিট। রেন্ট হলো কি? রেন্ট মানে হলো ঘর ভাড়া হতে পারে, দোকান ভাড়া হতে পারে, এরকম টাইপের। এর পাশে ডেবিট লেখা আছে মানে
এটা কিন্তু খরচ বোঝাচ্ছে বা এক্সপেন্সেস বোঝাচ্ছে। আচ্ছা, যদি রেন্টের পাশে লেখা থাকতো ক্রেডিট, রেন্টের পাশে ভাবো লেখা রয়েছে ক্রেডিট, তার মানে কি রেন্ট হলো একটা খরচাও হতে পারে আবার ইনকামও হতে পারে, তাই না? যেহেতু পাশে ক্রেডিট লেখা আছে তাহলে আমি ধরে নেব এটা হলো একটা ইনকাম, ঠিক আছে, কারণ সমস্ত ইনকাম হয় ক্রেডিট, তাই না? রেন্টের মানে ডেবিট মানে খরচা, তার মানে আমাকে রেন্ট দিতে হচ্ছে। আর রেন্টের মানে ক্রেডিট মানে কি ইনকাম, অর্থাৎ আমি রেন্ট পাচ্ছি, আমাকে কেউ রেন্ট দিচ্ছে, তার মানে বোঝা গেল তো? তাহলে রেন্টের পাশে ডেবিট লেখার অর্থ হলো কি, রেন্টের পাশে ডেবিট লেখার অর্থ হলো এটা হলো একটা এক্সপেন্সেস, ঠিক আছে। চলো তারপরে দেখো লেখা রয়েছে ইন্টারেস্ট, মানে তোমরা জানো সুদ, যে ব্যাংক থেকে আমরা যে ইন্টারেস্ট পাই, এটার পাশে দেখো লেখা রয়েছে ক্রেডিট, ঠিক আছে। তাহলে ইন্টারেস্ট এটা হলো একটা আয়ও হতে পারে আবার ব্যয়ও হতে পারে, তাই না? ইন্টারেস্ট আমি যদি পাই তাহলে আয়, ইনকাম, আবার আমাকে যদি ইন্টারেস্ট দিতে হয় তাহলে সেটা খরচা। এবার ইন্টারেস্টের পাশে দেখো কি লেখা রয়েছে, আমি তো বুঝতে পারছি না এটা খরচা নাকি ইনকাম, আমি তো বুঝতে পারছি না, কিন্তু ইন্টারেস্টের পাশে দেখবে লেখা রয়েছে ক্রেডিট বলে বইয়ের মধ্যে। তাহলে দেখো ক্রেডিট, ক্রেডিট লেখা আছে মানেই ইন্টারেস্ট হলো খরচা না আয়, ক্রেডিট লেখা আছে মানে আয় বা ইনকাম, ঠিক আছে, বোঝা গেল? এরপরে দেখো খুব ভালো করে, তাহলে এটা আমরা কি করব, ইন্টারেস্টটা ক্রেডিট আছে মানে এটা হলো একটা ইনকাম, ঠিক আছে, আশা করি বুঝতে পারলে। তো চলো এরপরে দেখো লেখা রয়েছে 27টায় যে ক্যাশ অ্যাকাউন্ট ব্যালেন্স শুড নেভার বি, ক্যাশের ব্যালেন্স কখনোই কি হবে না। দেখো ক্যাশ হলো কি, তোমরা সবাই জানো ক্যাশ হলো কিন্তু একটা সম্পত্তি, ঠিক আছে, ক্যাশ হলো একটা সম্পত্তি। তো সম্পত্তির ব্যালেন্স কি হয় সর্বদা, দেখো এই যে অ্যাসেট বা সম্পত্তি, সম্পত্তির ব্যালেন্স কি হয়, অ্যাসেটের ব্যালেন্স সর্বদা কি হয়, ডেবিট হয়, কোনোদিনই ক্রেডিট হবে না, ঠিক আছে। অ্যাসেটের ব্যালেন্স লেখাই আছে, দেখো অ্যাসেটের ব্যালেন্স ডেবিট হয়। তাহলে অ্যাসেটের ব্যালেন্স যখন ডেবিট হয় তাহলে এখানে আমরা, তাহলে অ্যাসেটের ব্যালেন্স তাহলে কী হয়, সর্বদা ডেবিট হয়, কখনোই ক্রেডিট হতে পারে না। তাহলে বলে দিয়েছে অ্যাসেটের ব্যালেন্স মানে ক্যাশের ব্যালেন্স শুড নেভার বি, কোনোদিনই কী হতে পারে না, ক্রেডিট হতে পারে না, ঠিক আছে। তারপরে দেখো 28 দিকেরটা খুব ইম্পর্টেন্ট, দেখো বলে দিয়েছে দ্য ফলোয়িং অ্যাকাউন্ট হ্যাজ এ ক্রেডিট ব্যালেন্স, এদের মধ্যে এই চারজনের মধ্যে কোনটার ক্রেডিট ব্যালেন্স। তাহলে আগে এদের মানে জানতে হবে, তাহলে তো বুঝতে পারবো। প্রথমে দেখো এই যে দুটো রয়েছে ক্যারিয়েজ ইনওয়ার্ড আর ক্যারিয়েজ আউটওয়ার্ড, এই দুটোর মানে আগে আমরা বুঝি, তো তারপরে আমরা তো বলবো যে কি হবে, ক্রেডিট ব্যালেন্স নাকি ডেবিট ব্যালেন্স। তো দেখো প্রথমে একটা কথা লেখা রয়েছে, দেখবে ক্যারিয়েজ ইনওয়ার্ড আর ক্যারিয়েজ আউটওয়ার্ড, এই কথাটার মানে হলো ভাবো আমি না দোকান থেকে, এই একটা দোকান, এই দোকান থেকে কিছু মালপত্র কিনবো, কিনে আমার বাড়িতে আনবো, ভাবো এই হলো আমার বাড়ি, আমার বাড়ি বলে আমি দেখো লিখছি, ভাবো আমার বাড়িতে বা আমার কারখানাতে যাই হোক আনবো। তো এই দোকান থেকে আমি যে মালপত্রগুলো আনছি, আনতে আমার তো একটা কোনো গাড়ি ভাড়া বা রিক্সা ভাড়া, অটো ভাড়া, টোটো ভাড়া লাগছে। এই যে টোটো ভাড়া বা অটো ভাড়া, গাড়ি ভাড়া যেটাই লাগে মাল বয়ে আনতে, ক্যারি করে আনতে, সেইটাকে আমরা কি বলি বলো তো, ক্যারিয়েজ ইনওয়ার্ড, তাকে আমরা কি বলি, তাকে আমরা বলি ক্যারিয়েজ ইনওয়ার্ড, ঠিক আছে। তাহলে তোমরা মানে বুঝতে পারলে, ক্যারিয়েজ ইনওয়ার্ড মানে ইন হচ্ছে, আমার বাড়িতে ঢুকছে। এবারে ভাবো ওই মালগুলোর মধ্যে আমার কিছু মালপত্র পছন্দ হলো না, ডিফেক্ট মনে হয়েছে, তো কিছু মালপত্র আমি আবার দোকানে পাঠিয়ে দিচ্ছি, ফেরত পাঠিয়ে দিচ্ছি, তাহলে তখনও তো আবার গাড়ি ভাড়া লাগবে, তখন তাকে বলা হয় কি, ক্যারিয়েজ আউটওয়ার্ড, তখন তাকে কি বলা হয়, ক্যারিয়েজ আউটওয়ার্ড, ঠিক আছে, আউট করে দিচ্ছি মালপত্রগুলো। তাহলে গাড়ি ভাড়া আমাকে দুবারই দিতে হচ্ছে, তাহলে দুটোই আমার খরচা, তাহলে দুটো ক্যারিয়েজই কি আমার খরচা, ইনওয়ার্ড হোক আউটওয়ার্ড হোক। তারপরে আরও দুটো দেখবে এখানে কথা লেখা রয়েছে, ডিসকাউন্ট অ্যালাউড আর ডিসকাউন্ট রিসিভড, এই কথাগুলোর মানে কি, ডিসকাউন্ট অ্যালাউড মানে কি, যখন আমি দোকানদার হয়ে কাউকে ডিসকাউন্ট দিচ্ছি, আমি যদি ডিসকাউন্ট দিই তাহলে ডিসকাউন্ট অ্যালাউড, আর আমি ডিসকাউন্ট দিচ্ছি মানে কি আমার ক্ষতি হচ্ছে। আমি 300 টাকার জামা 250 টাকায় বিক্রি করছি, অর্থাৎ 50 টাকা ডিসকাউন্ট দিচ্ছি, এটা আমার খরচ। আর আমি যদি ডিসকাউন্ট পাই তাকে আমরা কি বলবো, ডিসকাউন্ট রিসিভড, আমি ডিসকাউন্ট রিসিভ করলাম, আমি 50 টাকা ডিসকাউন্ট পেলাম, 500 টাকার জিনিস ভাবো 450 টাকায় পেলাম, এটা হলো ডিসকাউন্ট রিসিভড। তাহলে এইটা খরচ, এইটা ক্ষতি, লাভ কোনটা, একমাত্র ডিসকাউন্ট রিসিভড। তাহলে দেখো ক্রেডিট কি হয়, সমস্ত ইনকাম বা লাভ হয় ক্রেডিট, দেখবে আমি এখানে লিখিয়েই দিয়েছি, দেখো খুব ভালো করে এখানে দেখবে যে সমস্ত ইনকাম বা লাভ, সমস্ত লাভ হয় ক্রেডিট। তাহলে এই চারজনের মধ্যে লাভকে একমাত্র, এই চারজনের মধ্যে লাভ হলো একমাত্র
এই যে ডিসকাউন্ট রিসিভটা, তাহলে এইটাই হবে কিন্তু অ্যান্সার, ক্রেডিট হবে এইটা। তারপরে দেখো কি বলে দিয়েছে, খুব ভালো করে দেখবে, ডেবিট ব্যালেন্স অফ পার্সোনাল অ্যাকাউন্ট, এদের মধ্যে কোন পার্সোনাল অ্যাকাউন্টের ডেবিট ব্যালেন্স হয়? তাহলে দেখো এই যে ডেটর্স কিন্তু দেখো পার্সোনাল অ্যাকাউন্ট, আমি তোমাদেরকে একটু আগেই লিখিয়েছি, দেখবে আমি তোমাদেরকে এক্ষুনি লিখিয়েছি যে দেখো পার্সোনাল অ্যাকাউন্টের উদাহরণে দেখবে পার্সোনাল অ্যাকাউন্ট, সেই পার্সোনাল অ্যাকাউন্টের দেখবে উদাহরণে দেখবে আমি ডেটর্স লিখিয়েছি, তাহলে ডেটর্স হলো পার্সোনাল অ্যাকাউন্ট। আবার ডেটর্স হলো সম্পত্তি, তাই না? মডার্ন রুলসে দেখবে লেখা রয়েছে কি ডেটর্স হলো সম্পত্তি, তাহলে ডেটর্স হলো আবার কি একটা অ্যাসেট, আর সমস্ত অ্যাসেটের ব্যালেন্স কি হয়? ডেবিট হয়। ডেটর্স হলো কিন্তু একটা সম্পত্তি এবং তার ব্যালেন্স কি হবে? ডেবিট হবে। সমস্ত অ্যাসেটের ব্যালেন্স কি হয়? ডেবিট হয়। তাহলে বলে দিয়েছে, তাহলে দেখো বলে দিয়েছে কোন পার্সোনাল অ্যাকাউন্টের ব্যালেন্স ডেবিট হবে, যেহেতু ডেটর্স একটা অ্যাসেট তাই জন্য অ্যাসেটের ব্যালেন্স কি হয়? ডেবিট ব্যালেন্স হয়। ঠিক আছে, আশা করি বুঝতে পারলে। চলো তারপরে দেখি আর কি বলে দিয়েছে। এখানে দেখো বলে দিয়েছে when owner withdrew cash from business for personal use the following account will be debited, কোন অ্যাকাউন্টটা ডেবিট হবে? তাহলে দেখো কোন অ্যাকাউন্টটা ডেবিট হবে, এটা কিন্তু তোমরা জার্নালটা যদি একবার জার্নালের ভিডিওটা দেখে থাকো তাহলে কিন্তু খুব ভালো করে তোমাদের পরিষ্কার হয়ে যাবে যে যদি আমরা ব্যবসা থেকে টাকা তুলে নিই তখন তার জার্নাল কি হয়। তখন তার জার্নাল হয় কিন্তু ড্রয়িংস অ্যাকাউন্ট ডেবিট, তখন কিন্তু হয় ড্রয়িংস অ্যাকাউন্ট ডেবিট, ড্রয়িংস অ্যাকাউন্ট ডেবিট হয় আর ক্যাশ অ্যাকাউন্ট ক্রেডিট হয়। এটা কিন্তু একটু মনে রাখবে তোমরা, ক্যাশ অ্যাকাউন্টটা ক্রেডিট হয় আর ড্রয়িংসটা ডেবিট হয়। তো সেক্ষেত্রে কিন্তু তোমরা একটু ভালো করে মনে রাখবে যে এক্ষেত্রে যেটা ডেবিট হবে সেটা কিন্তু হবে ড্রয়িংস। ঠিক আছে, আশা করি বুঝতে পারলে। তারপরে দেখো এখানে কি বলে দিয়েছে, বলে দেওয়া আছে তারপরেরটায় হুইচ অফ দ্য ফলোয়িং ইজ নট এ পার্ট অফ ডবল এন্ট্রি। তাহলে ডবল এন্ট্রি মানে কি, যে সমস্ত অঙ্কে ডেবিট আর ক্রেডিট লেখা থাকে সেগুলোকে বলে ডবল এন্ট্রি। ক্যাশ বুকে ডবল এন্ট্রি মানে ডেবিট ক্রেডিট লেখা থাকে, ট্রায়াল ব্যালেন্সে ডেবিট ক্রেডিট লেখা থাকে এবং জার্নালেও ডেবিট ক্রেডিট লেখা থাকে, শুধুমাত্র ব্যাঙ্ক রিকনসিলিয়েশন স্টেটমেন্টে ডেবিট ক্রেডিট লেখা থাকে না, তাই জন্য এটা হলো ডবল এন্ট্রি নয়। বলেছে এদের মধ্যে কোনটা ডবল এন্ট্রি নয়, তো এটা হবে ব্যাঙ্ক রিকনসিলিয়েশন স্টেটমেন্ট। ঠিক আছে, তো দেখো এবারে আমরা করব 32-এর দাগেরটায়, যেখানে দেখবে বলে দিয়েছে হুইচ অফ দ্য ফলোয়িং অ্যাকাউন্ট হ্যাজ এ ক্রেডিট ব্যালেন্স। তাহলে ক্রেডিট ব্যালেন্স কাদের হয় আর ডেবিট ব্যালেন্স কাদের হয়? যারা অ্যাসেট হয় তাদের কিন্তু সর্বদা ডেবিট ব্যালেন্স হয়। তোমরা একটু আগেই দেখেছো যে যত রকমের অ্যাসেট আছে তাদের সর্বদা কি ব্যালেন্স হয়? যত রকমের অ্যাসেট আছে তাদের কি ব্যালেন্স হয়? দেখো অ্যাসেটের ব্যালেন্স হয় ডেবিট। তাহলে দেখো এখানে অ্যাসেটের ব্যালেন্স হবে ডেবিট, আর অঙ্কের মধ্যে এখানে দেখবে আমাদের কাছে কি জানতে চেয়েছে, দেখবে অঙ্কের মধ্যে মানে প্রশ্নের মধ্যে এখানে বলে দিয়েছে হুইচ অফ দ্য ফলোয়িং অ্যাকাউন্ট হ্যাজ এ ক্রেডিট ব্যালেন্স। দেখো ফার্নিচার একটা অ্যাসেট, এর কিন্তু ডেবিট ব্যালেন্স হয়। ল্যান্ড অ্যান্ড বিল্ডিং অ্যাসেট, এর কিন্তু ডেবিট ব্যালেন্স হয়। ক্যাশ হলো অ্যাসেট, এর কিন্তু ডেবিট ব্যালেন্স হয়। এখানে বলেছে তাহলে কার ক্রেডিট ব্যালেন্স হবে? তাহলে দেখো রিজার্ভ হলো কিন্তু একটা লাইবিলিটিস, তাহলে লাইবিলিটিসের ক্রেডিট ব্যালেন্স হয়। ঠিক আছে, সর্বদা মনে রাখবে রিজার্ভ হলো একটা লাইবিলিটিস। কেন লাইবিলিটিস সেটা তোমাদের মনে একটা প্রশ্ন আসতেই পারে, তো সেটা একটু তোমরা বুঝে নাও। দেখো প্রথমে দেখো রিজার্ভ কাকে বলে। রিজার্ভ হলো, ভাবো এই হলো একটা বিজনেস আর এই হলো বিজনেসের ওনার। ঠিক আছে, এই হলো বিজনেসের মালিক। আচ্ছা, বিজনেসের মালিক প্রত্যেক মাসে ভাবো 10,000 টাকা করে ইনকাম করে, প্রফিট করে, কিন্তু বিজনেস থেকে ওনার 9,000 টাকা প্রফিট নেয় আর 1,000 টাকা বিজনেসে প্রত্যেক মাসে রেখে দেয়। প্রত্যেক মাসে 1,000 করে এরকমভাবে জমায়। কেন জমাচ্ছে? তার কারণ হলো যদি এই কোনো দিনও বিজনেসটা বিপদের মধ্যে পড়ে বা খারাপ কোনো সময়ের মধ্যে দিয়ে যায়, কোনো অ্যাক্সিডেন্ট হয়, তাহলে এই 1,000 করে যে জমিয়েছে ওই টাকাটা দিয়ে ব্যবসার ক্ষতিটাকে পূরণ করবে। এই যে 1,000 করে জমাচ্ছে এইটাকে বলা হয় রিজার্ভ। বোঝা গেল তাহলে রিজার্ভ মানে কি? এবারে দেখো এই যে 1,000 টাকাটা, এই টাকাটা কিন্তু বিজনেসের প্রাপ্য টাকা নয়, এটা কিন্তু মালিকের প্রাপ্য টাকা। যেদিন ব্যবসা তুলে দেবে মালিক সেদিন কিন্তু এই 1,000 টাকাটা কি হয়ে যাবে? মালিকের হয়ে যাবে। মালিক যে কোনো সময় চাইলেই
টাকাটাকে তুলে নিতে পারে, কারণ এটা মালিকের টাকা, বিজনেসের টাকা নয় কিন্তু। ঠিক আছে, বোঝা গেল? বিজনেসের টাকা নয়, বিজনেসের উচিত কিন্তু এই টাকাটা ফিরিয়ে দেওয়া মালিককে। বিজনেসের একটা দায় রইল যে মালিককে ফিরিয়ে দিতে হবে। তাই জন্য এই 1000 টাকাটাকে রিজার্ভকে আমরা লাইবিলিটিস বলে থাকি। বোঝা গেল? তাহলে এই আমাদের হয়ে গেল। দেখো তারপরে আমরা চলে আসবো 34-এর দাগে। আচ্ছা, তাহলে রিজার্ভ আমরা সিতে টিক মারবো। তারপর দেখো বলে দিয়েছে ট্রানজাকশন আর রেকর্ডেড ইন দ্য ফার্স্ট। প্রথম লেনদেন যেখানে লেখা হয় তাকে বলা হয় জার্নাল। প্রথম লেনদেন কিন্তু জার্নালেই লেখা হয়। তাই জন্য দেখবে আমি ক্লাস 11-এর প্রথম অঙ্ক স্টার্ট করেছি কিন্তু জার্নাল থেকে। দেখবে তোমরা একবার প্লেলিস্টটা দেখো, জার্নাল থেকে প্রথম অঙ্ক স্টার্ট হয়েছে, তাই তো? তারপরে দেখো এবারে কি রয়েছে, বলে দিয়েছে হুইচ অফ দ্য ফলোয়িং অ্যাকাউন্ট হ্যাজ ক্রেডিট ব্যালেন্স। এদের মধ্যে কার ক্রেডিট ব্যালেন্স? তাহলে দেখো আমি একটু আগেই বলেছি ক্যারিয়েজ ইনওয়ার্ড মানে কি, মালপত্র বয়ে আনবার জন্য যে গাড়ি ভাড়া লাগে সেটা, এটা একটা খরচা, আমার পকেট থেকে যাচ্ছে, এটা একটা খরচা, তাই জন্য এটা ডেবিট ব্যালেন্স। সমস্ত খরচা ডেবিট হয়, তোমরা জানো। তারপরে দেখো ক্যারিয়েজ আউটওয়ার্ড মানে মালপত্র, যে মালপত্রগুলো আমার দরকার নেই আমি ভাবো আবার ফিরিয়ে দিচ্ছি দোকানে, তার জন্য আমার পকেট থেকেই টাকা যাচ্ছে, টোটো ভাড়া অটো ভাড়া করে নিয়ে যেতে হচ্ছে, তাহলে এটাও একটা খরচা, আর সমস্ত খরচার হয় ডেবিট ব্যালেন্স। তারপরে দেখো রয়েছে রিটার্ন ইনওয়ার্ড আর রিটার্ন আউটওয়ার্ড, এই দুটো কথা কিন্তু একটু নতুন, ঠিক আছে? তাহলে তো তোমরা ক্যারিয়েজ ইনওয়ার্ড আউটওয়ার্ডের মানে বুঝলে। এইবারে রিটার্ন ইনওয়ার্ড আর রিটার্ন আউটওয়ার্ড, এই দুটোর মানে যদি আমরা একবার বুঝে নিতে পারি তাহলেই কিন্তু পুরো ব্যাপারটা আমাদের কাছে ক্লিয়ার হয়ে যাবে। দেখো রিটার্ন ইনওয়ার্ড আর আউটওয়ার্ডের মানে হলো এটাই। দেখো আমরা যখন জিনিস কিনি তাকে আমরা কি বলি? পারচেস। ভাবো আমি কিছু জিনিস কিনলাম, তাকে আমরা কি বলি? পারচেস। আর কিনলাম মানেই সেটা হলো কি আমার খরচা। কোনো জিনিস কিনছি মানেই আমার খরচা। আর তোমাদেরকে আমি এক্ষুনি লিখিয়েছি যে যে কোনো খরচ কি হয়? ডেবিট হয়। বোঝা গেল? একইভাবে আমি যদি কোনো জিনিসকে বিক্রি করি তাহলে সেটা আমার আবার ইনকাম, আয়। আমি যদি বিক্রি করছি মানে কি আমার টাকা ইনকাম হচ্ছে, আয় হচ্ছে। আর দেখবে আমি এক্ষুনি যে সূত্রটা লিখিয়েছি মডার্ন রুলসের যে সূত্রটা রয়েছে, দেখবে এই মডার্ন রুলসে দেখবে লেখাই আছে, দেখো মডার্ন রুলসে দেখবে লেখাই আছে যে, খুব ভালো করে দেখবে, এই যে কোনো সমস্ত ধরনের এক্সপেন্সেস বা খরচা ডেবিট, আর ইনকাম বা আয় হলো ক্রেডিট, তাই তো? তাহলে এখান থেকে তোমরা একটা জিনিস বুঝতে পারবে। দেখো আয় হলো সেলস মানে আয়, তার মানে এটা হলো কি? ক্রেডিট। এইবারে আমি যেমন কিনছি তেমনি ভাবো কোনো জিনিস ভাবো কিনে আনলাম মানে টাকা খরচা হলো। ভাবো আমি 100 টাকার একটা জিনিস কিনে এনেছি, এবারে 100 টাকার জিনিসটা আমি বাড়িতে কিনে আনার পর আমার আর পছন্দ হচ্ছে না, আমি ভাবো ওই জিনিসটাকে ফেরত দিয়ে দিতে চাই। তো আমি যদি ফেরত দিয়ে দিই তখন তাকে বলা হয় রিটার্ন করে দেওয়া। রিটার্ন করে দিচ্ছি, ঠিক আছে? রিটার্ন। এবারে যেহেতু আমার বাড়ি থেকে আমি বের করে দিচ্ছি জিনিসটাকে, তাই জন্য আউট, ঠিক আছে? আউটওয়ার্ড, তখন তাকে বলবো রিটার্ন আউটওয়ার্ড। আর আমি যদি জিনিস ফেরত করে দিই তাহলে আমিও টাকা ফেরত পেয়ে যাব, তাহলে সেটা আর আমার তখন খরচা হচ্ছে না, তখন সেটা আমার কি হয়ে যাচ্ছে? আয় হয়ে যাচ্ছে। বোঝা গেল? আমি যখন জিনিস কিনছি খরচা, আর ওই জিনিসটা যখন আমি আবার ফেরত করে টাকা ফেরত নিয়ে নিচ্ছি তখন আমার আবার টাকার আয় হয়ে যাচ্ছে, আর টাকার আয় হলে সেটা কি হয়? ক্রেডিট হয়। বোঝা গেল? আবার একইভাবে দেখো, যদি এবার আমি দোকানদার হয়ে কোনো জিনিস বিক্রি করে থাকি, ভাবো আমি দোকানদার কোনো খরিদ্দারকে 200 টাকার জিনিস বিক্রি করেছি, খরিদ্দারটার জিনিসটা হয়তো পছন্দ হয়নি, আমাকে পরের দিন রিটার্ন করে দিয়েছে। তাহলে আমাকে যদি রিটার্ন করে দেয় তাহলে আমার দোকানে আবার জিনিসটা রিটার্ন চলে আসছে, আমার দোকানে ঢুকে পড়ছে জিনিসটা, আমি তো বের করে দিয়েছিলাম, আবার ঢুকে পড়ছে, তাহলে ঢুকে পড়লে ইনওয়ার্ড, ঠিক আছে? রিটার্ন ইনওয়ার্ড। তাহলে দেখো আমি যখন বিক্রি করছি আমার টাকা আয় হচ্ছে, তাই জন্য ক্রেডিট। এবার আমি যখন জিনিসটা আবার ফেরত নিয়ে নিচ্ছি তাহলে আমাকে কি টাকাটা আবার ফেরত করে দিতে হবে। আমাকে যখন কোনো কাস্টমার জিনিসটা ফেরত করছে তাহলে আমাকেও কি কাস্টমারকে টাকাটা ফেরত করে দিতে হবে, তাহলে সেটা আবার আমার কি হয়ে গেল? খরচা হয়ে গেল না? আমি টাকাটা ইনকাম করেছিলাম, আমাকে যদি আবার দিয়ে দিতে হয় তাহলে সেটা খরচা, এবং সেটা কী হয়ে যাবে? ডেবিট। তাহলে আশা করি তোমরা বুঝতে পারলে যে রিটার্ন ইনওয়ার্ড হয় ডেবিট, রিটার্ন আউটওয়ার্ড হয় কিন্তু ক্রেডিট। তাহলে চলো এবারে বইয়ের মধ্যে যেটা বলে দিয়েছে সেটা একবার চলো আমরা দেখে নিই। দেখো তাহলে বইয়ের মধ্যে যেটা বলে দিয়েছে, তাহলে এদের মধ্যে কোনটা ক্রেডিট হবে? আমরা এক্ষুনি দেখেছি যে ক্রেডিট হবে তাহলে কি? রিটার্ন আউটওয়ার্ড। রিটার্ন আউটওয়ার্ড কিন্তু হবে ক্রেডিট। তাহলে চলো নেক্সট। তারপরে দেখো বলে দিয়েছে
হুইচ অফ দ্য ফলোয়িং ইজ নট অ্যান অ্যাসেট, এদের মধ্যে কোনটা অ্যাসেট নয়? তাহলে দেখো পেটেন্ট হলো অ্যাসেট, গুডউইল অ্যাসেট, স্টক অ্যাসেট, বিল পেবেল যদি হয় তাহলে কিন্তু লাইবিলিটিস, আর বিল রিসিভেবল যদি হয় তাহলে সেটা কিন্তু অ্যাসেট। দেখো বিল হলো, তোমাদেরকে একটু আগেই আমি বুঝিয়েছি, বিল হলো কি ক্যাশের সমতুল্য। মানে আমি কাউকে ভাবো টাকা দিতে পারছি না, কেউ আমার থেকে ভাবো 1000 টাকা পায়, আমি দিতে পারছি না, তো আমি যদি টাকা দিতে না পারি তাহলে আমি কি বললাম তোমাদেরকে, ভাবো আমি আমার একটা আংটি দিয়ে দিলাম, সোনার আংটি, এরকমও তো হয়। ঠিক তেমনই সোনার আংটি না দিয়ে আমি একটা ভাবো বিল দিলাম, সেই বিল তাহলে ক্যাশ দিতে না পেরে আমি তাকে বিল দিচ্ছি, তাহলে ক্যাশও যা বিলও তাই, তাই না? তাহলে বিল হলো কি ক্যাশেরই তো সমতুল্য হচ্ছে, তাহলে বিল কিন্তু হলো আমি যদি দিয়ে দিই তাহলে বিল পেবেল, সেটা কিন্তু হলো লাইবিলিটিস। আর আমাকে যদি কেউ বিল দেয় তাহলে সেটা তো আমার সম্পত্তি হয়ে গেল, তখন সেটা কিন্তু হবে বিল রিসিভেবল অ্যাসেট হয়, আর বিল পেবেল কিন্তু লাইবিলিটিস হয়। তাহলে বলেছে এখানে কোনটা অ্যাসেট নয়, বিল পেবেল কিন্তু অ্যাসেট নয়, ঠিক আছে। তারপরে দেখো কি বলে দিয়েছে, বলে দিয়েছে 36-এর দাগে হুইচ অফ দ্য ফলোয়িং ইজ ট্রানজ্যাকশান, এদের মধ্যে কোনটা ট্রানজ্যাকশান? তাহলে দেখো এ নাম্বারে বলেছে টু রিক্রুট মিস্টার রয় অ্যাজ এ ম্যানেজার উইথ মান্থলি স্যালারি 10,000। এখানে কিন্তু 10,000 টাকা স্যালারি দেওয়া হচ্ছে না, জাস্ট তাকে অ্যাপয়েন্ট করা হচ্ছে, রিক্রুট করা হচ্ছে। তাহলে অ্যাপয়েন্ট করা হলো, সেও কিছু আমাকে দিল না, সার্ভিস দিতে পারলো না এখনও, আমিও তাকে স্যালারি দিইনি, জাস্ট অ্যাপয়েন্ট করা হচ্ছে, রিক্রুট করা হচ্ছে, তাহলে এটা তো ট্রানজ্যাকশান নয়, তাই না? তারপরে দেখো টু গিভ এ গিফট অন সিস্টার ম্যারেজ, তাহলে এটাও হবে না। কিন্তু দেখো যেটা ট্রানজ্যাকশান সেটা হলো টু ওপেন এ কারেন্ট অ্যাকাউন্ট ইন এ কমার্শিয়াল ব্যাঙ্ক রুপিস 20,000 টাকা, আমি 20,000 টাকা দিয়ে একটা অ্যাকাউন্ট খুললাম, তাহলে আমি টাকা দিলাম, ব্যাঙ্ক টাকা নিলেও, ট্রানজ্যাকশান হলো সিএরটা, বোঝা গেল? তারপরে দেখো কি বলে দিয়েছে অ্যামাউন্ট অফ বিল পেবেল, বিল পেবেল কী হবে? তাহলে তোমাদেরকে বললাম বিল পেবেল হবে কিন্তু একটা লাইবিলিটিস, দেখো এখানে বললাম না বিল পেবেল নট অ্যান অ্যাসেট, ইটস আ লাইবিলিটিস, ঠিক আছে। তাহলে সি এর দাগে আমরা টিক মারবো। তারপরে দেখো 38-এ কী বলেছে ক্রেডিট ব্যালেন্স অফ পার্সোনাল অ্যাকাউন্ট, তাহলে এখানে খুব ভালো করে দেখবে কিন্তু, দেখো ক্রেডিটর্স আর ডেটর্স এরা কিন্তু দুজন পার্সোনাল অ্যাকাউন্ট ছিল, দেখবে আমি তোমাদেরকে একটু আগে যখন বুঝিয়েছিলাম সেইখানেই দেখবে আমি তোমাদেরকে বলেছিলাম, খুব ভালো করে দেখবে এই যে ডেটর্স দেখতে পাচ্ছ তো, এই ডেটর্স, এই ক্রেডিটর্স, এই ডেটর্স আর ক্রেডিটর্স হলো কিন্তু পার্সোনাল অ্যাকাউন্ট, কারণ এরাও তো মানুষ। এবারে বলে দিয়েছে এই ডেটর্স আর ক্রেডিটর্সের মধ্যে কার ব্যালেন্স হবে ক্রেডিট। তাহলে দেখি ডেটর্স আর ক্রেডিটর্স যেমন পার্সোনাল অ্যাকাউন্ট, তেমনি মডার্ন রুল অনুযায়ী আবার এরা কি, খুব ভালো করে দেখো মডার্ন রুল অনুযায়ী ডেটর্স হলো কিন্তু অ্যাসেট আর ক্রেডিটর্স হলো কিন্তু লাইবিলিটিস, ঠিক আছে। তাহলে দেখো লাইবিলিটিসের ব্যালেন্স কিন্তু হয় ক্রেডিট, দেখো লাইবিলিটিসের ব্যালেন্স হয় ক্রেডিট, তাহলে দেখো লাইবিলিটিস ক্রেডিটর্স, তাহলে ক্রেডিটর্সের ব্যালেন্স কিন্তু হবে ক্রেডিট, বোঝা গেল? তাহলে ক্রেডিটর্সের ব্যালেন্স হবে ক্রেডিট। তাহলে দেখো আমরা এখানে ক্রেডিটর্সের ব্যালেন্স হবে কি ক্রেডিট, তাহলে এইটা হবে এর দাগেরটা হবে অ্যান্সার, ঠিক আছে। চলে আসবো আমরা এবার 39-এর দাগে, দেখো বলে দিয়েছে ক্যাপিটাল অ্যাকাউন্ট ইজ কি অ্যাকাউন্ট, ক্যাপিটাল তোমরা তো সবাই জানো এটা, ক্যাপিটাল কি অ্যাকাউন্ট হবে, ক্যাপিটাল হবে কিন্তু পার্সোনাল অ্যাকাউন্ট, ঠিক আছে। তারপরে দেখো আউটস্ট্যান্ডিং ওয়েজেস, দেখো তোমরা সবাই জানো ওয়েজেস হলো কিন্তু নমিনাল, আর আমি একটু আগে বললাম ওয়েজেস নমিনাল, কিন্তু নমিনাল অ্যাকাউন্টের আগে যদি কোনো আউটস্ট্যান্ডিং বা প্রিপেড বা অ্যাক্রুড, মানে মোট কথা নমিনাল অ্যাকাউন্টের আগে বা পরে যদি কোনো ওয়ার্ড বসে থাকে তখন সেটা নমিনাল অ্যাকাউন্ট থাকে না, তখন সেটা হয়ে যায় পার্সোনাল অ্যাকাউন্ট, ঠিক আছে। তো দেখো ক্যাপিটাল ইজ এ কি অ্যাকাউন্ট, ক্যাপিটাল তোমরাই বলো, ক্যাপিটাল হলো একটা পার্সোনাল অ্যাকাউন্ট, তাই না? তাহলে আবার দেখো আউটস্ট্যান্ডিং ওয়েজেস কী হবে, আউটস্ট্যান্ডিং ওয়েজেস কিন্তু হবে, এক্ষুনি তোমাদের বললাম এটা নমিনাল অ্যাকাউন্ট নয় পার্সোনাল অ্যাকাউন্ট হবে, ঠিক আছে। তাহলেই হয়ে গেল অঙ্কগুলো শেষ।